নমস্কার, শুরু করছি বাংলা বলছে। আজকে বিধানসভায় নজিরবিহীন ধুন্ধুমার পরিস্থিতি। 5 জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হলেন। মার্শাল ডেকে শঙ্কর ঘোষদের তাদের বাইরে বার করে নিয়ে যাওয়া হলো। শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া ভাষায় সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারের। বিজেপির সব নিয়ে আজকে চূড়ান্ত উত্তেজনার মুখোমুখি হলো, চূড়ান্ত উত্তেজনা প্রত্যক্ষ করলো বিধানসভা। দেখুন। রীতিমতো বেলে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসক দলের বিধায়কদের তাদের সামলানোর চেষ্টা করছেন। একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, চলে স্লোগান পাল্টা স্লোগান। আর এরই মধ্যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। পার্লামেন্টে দেখেছি এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না। তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি সাসপেন্ড হওয়ার কারণে আজকে বিধানসভার ভেতরে ছিলেন না, কিন্তু তিনি বাইরে ছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন এবং তিনি রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন যে যেভাবে মোদীকে আক্রমণ করা হয়েছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। শুনুন। মোদী চোর, এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, চাকরি চোর মমতা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৌশিক বিশ্বাস, সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চ্যাটার্জি। আমি প্রথমে আসবো অভ্রর কাছে। অভ্র, আজকে আমরা দেখলাম যে ধুন্ধুমার পরিস্থিতি এবং 5 জন বিজেপি বিধায়ক তারা সাসপেন্ড হলেন এবং অগ্নিমিত্রা পল তিনি বেরিয়ে যান, বাকিদের রীতিমতো মার্শাল দিয়ে বার করা হয়। আপনি একটা জিনিস বললেন যে হ্যাঁ 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, মার্শালদেরকে দিয়ে বার করা হয়েছে। আপনি পুরোটা বলুন। মাটিতে ফেলে বেধড়ক মারতে মারতে বার করা হয়েছে। আমি বলছি এইটা কি সরকার চলছে? এটা বিধানসভার রূপ হতে পারে? তৃণমূল কংগ্রেস একটা চোর বাটপারদের দল, চাকরি বেচেছে আলু পটল ঝিঙের মতো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইজি সে তার নাকি 2 নম্বরই করে চাকরি দিয়েছে, পরেশ অধিকারীর মেয়ে 2 নম্বরই করে চাকরি দিয়েছিল। এগুলো প্রমাণিত সত্য, যেখানে কোর্টে প্রমাণিত এগুলো। তারপর সেই চোর দল প্রধানমন্ত্রীকে চোর বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলছে। আর যখন আমরা এদের চুরি 2 নম্বরই বাটপাড়ির বিরুদ্ধে পরিষ্কার দৃপ্ত কণ্ঠে আমরা যখন প্রোটেস্ট করছি, মেরে ধরে এইভাবে বিধানসভা থেকে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। শঙ্কর ঘোষ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন এই ডিবেট করছি উনি হাসপাতালে ভর্তি। এর দায় কে নেবে? একজন বিধায়ক, তার বুকে 2টো স্টেন্ট বসানো, তার বুকের মধ্যে ঘুষি মেরেছে। তার যদি প্রাণটা চলে যেত? আমি বলছি এই দলের কালচারটা হচ্ছে যখন তারা বিরোধী ছিল এই বিধানসভা ভাঙচুর করেছিল, আর আজকে তারা যখন ক্ষমতা শৃঙ্গে বসে রয়েছে এবং 2 নম্বরই করতে করতে এই জায়গায় পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে, যখন বিরোধিতা হচ্ছে তখন এই ওদের একটা চিত্র।
আমি একটা জিনিস বলি যে দেখুন, মোমবাতি নেবার আগে দপদপ করে কিন্তু একটু জ্বলে ওঠে, তারপর নিভে যায়। তৃণমূলের অবস্থা হচ্ছে সেটা। তৃণমূল জানে তাদের পায়ের তলার মাটি নেই, তৃণমূল জানে 2026-এ মানুষদেরকে ডাস্টবিনে ছুঁয়ে ফেলে দেবে। আমি উত্তর নেব, আমি কৌশিক বিশ্বাসের কাছে আসবো। যে আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন, তিনি রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে এনেছেন যে রাহুল গান্ধীর যেভাবে কনভিকশন হয়েছিল, যার জেরে তার সাংসদ পদ খারিজ হয়ে যায়, পরবর্তীকালে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিনি আবারও সংসদে তিনি রিইনস্টেটেড হন, সেখানে দাঁড়িয়ে তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যেভাবে তিনি নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে তিনি নিশানা করেছেন, তা নিয়ে অভিযোগ দায়ের করা উচিত, এফআইআর করা উচিত, এমনটা বলছেন শুভেন্দু অধিকারী। দেখুন, প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন উনি যদি মনে করেন উনি সেটা করতেই পারেন, ওনার ইচ্ছা। এবার এই চাকরি থেকেই আসি, শুভেন্দু অধিকারী তো এগুলো বলবেনই। এই যে 1806 জন দাগি যারা চাকরির জন্য, তার মধ্যে 200 জন পূর্ব মেদিনীপুরে। আজকে বিধানসভায় যে পরিস্থিতিটা তৈরি হলো, 11% চাকরি চোর, এটা ওই শুভেন্দু অধিকারীর জেলার 1 নম্বর। 2 নম্বর এই চাকরি চুরি দিয়ে প্রসঙ্গটা শুরু হলে বলে বলছি, বীরভূমের বিজেপি ট্রেজারারের মেয়ে মানে স্ত্রী ময়নার সৌমেন কর, পিন্টু শ্যামের ছেলে থেকে শুরু করে আমরা দীর্ঘ তালিকা বলে যেতে পারি যে বিজেপির কারা কারা এই দাগি প্রার্থীদের মধ্যে রয়েছেন। এবার আসি বিধানসভায়। আজকে বিধানসভায় প্রথমে কিন্তু বিজেপির বিধায়করা সকাল থেকে ছিলেন না। মুখ্যমন্ত্রী ঢোকার কয়েক মিনিট আগে তারা ঢোকেন। তাদের যখন নাম কল আউট করা হয়, তারা তখন প্রথমে বলতে অস্বীকার করেন। তারপর তারা যখন বলেন, তখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অত্যন্ত সাইলেন্টলি তাদের পুরো বক্তব্য শোনেন। তারপর মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন, তখন তারা প্রবল চিৎকার চেঁচামেচি অশান্তি শুরু করেন, যেটা গণতন্ত্রে কখনোই কাম্য নয়। আমরা যদি ধৈর্য ধরে আপনাদের কথা শুনতে পারি, তাহলে আপনারা কেন আমাদের কথা শুনবেন না? তার ফলস্বরূপ তারা যদি বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টির চেষ্টা করেন, তখন স্পিকার মার্শাল ডেকে যা করার মাননীয় স্পিকার করেছেন। মার্শাল ডেকে মার খাওয়াবে না? আচ্ছা, আমি শুনতে মার্শাল ডেকে মার খাওয়াবে, যেটা ভারতবর্ষের লোকসভাতে মার খাওয়াবে, তাই তো? তার লিস্ট দেখাবো। তৃণমূলের কোন নেতা, তৃণমূলের কোন মন্ত্রী, কোন আত্মীয় চাকরি পেয়েছে, পুরো লিস্ট আমাদের কাছে রয়েছে। এটা কি বলছে না বড় বড় কথা? চাকরি বিক্রি করেছে না রয়েছে, সেই লিস্ট করে প্রমাণিত চাকরি বিক্রি করেছে। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের লজ্জা লাগে না? পুরো বাংলাকে খালি করে দিতে পারলে বীরভূমের ট্রেজারার বৃষ্টি মুখোপাধ্যায় কে? বীরভূমের ময়না সৌমেন ভাইজি কি করে দিল মুখ্যমন্ত্রী করে চাকরি পেলেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বিজেপি অধিকারীর মেয়ে চাকরি পায়নি? বিজেপির কর্মী ময়না সৌমেন না বলুন না, উত্তর দিন না। আর এসএসসি কারা চালা? বিজেপির এসএসসি কারা চালা? এসএসসি কারা চালা? সরকারের কারা? উত্তর দিয়ে সরকারের কারা? বিজেপি সরকার ময়নার সৌমেন বিজেপি এসএসসি কারা? পিন্টু সেন কে বলুন না? বিজেপি রাজকাল বিজেপি যে ল্যাপেলগুলো, যে মাইক্রোফোনগুলো আছে, সেগুলো যথেষ্ট হাই এন্ড মাইক্রোফোন। কাজে দর্শকের ড্রয়িং রুমে তোমার গলা এমনি পৌঁছতে হবে না। তুমি আরো আস্তে যদি কথা বলো, তাহলে সেটা মাইক্রোফোন মারফত চলে যাবে, মাইক্রোফোন মারফত চলে যাবে, এবং আমার গানটা যেহেতু তোমার খুব কম দূরত্বে, না 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 না, আমার কানের প্রতি একটু সদয় হও, আমার কানটার প্রতি একটু সদয়, আমার কানটার প্রতি একটু সদয় হও। আমি তোমার আর আমার মধ্যে দূরত্বটা খুব কম, সেজন্য বলছি। আমি বলছি না সেটা হতে তোমাকে, তুমি নির্দয় হও, আমি সেটা নিয়ে কিচ্ছু বলছি না। আমি এবার অতনুর কাছে আসি। অতনু, অভ্রর গলার জন্য যে অবস্থা মৌপিয়াদির, প্রায় প্রায় আমারও সেম অবস্থা, কারণ আমরা দুজনেরই অর্কর থেকে প্রায় প্রায় সমান দূরত্বে রয়েছি। যাই হোক, মৌপিয়াদি, আমাদের উচিত ছিল কৌশিক দেখার, তৃণমূলের প্রতিনিধিকে কাছাকাছি বসে, অভ্রকে একসাথে বসলে মোটামুটি আজকের একটা রিপিট টেলিকাস্ট এখানে নাট্যরূপ দেখতে পারতাম। যাই হোক, আমাদের খুব পরিষ্কার বক্তব্য মৌপিয়াদি। দেখুন, বিজেপি একদম নিজের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্টের ভিত্তিতে ওরা হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী। এটা তো আজকের ঘটনা, আমরা দীর্ঘদিন ধরে বলছি। কিন্তু এই বিজেপিকে বাংলার মাটি চেনালোকে, কারা হচ্ছে বিজেপির সঙ্গে 90-এর দশকে এলাই করে, কারা ন্যাচারাল এলাই বলে বিজেপিকে বাংলার মাটি চেনালো। আজকে এই সাসপেনশনের ইত্যাদি আমরা দেখলাম, 5 জন বিধায়ক সাসপেন্ড হয়েছেন, গতকাল বিরোধী দলনেতা সাসপেন্ড হয়েছেন। একদম মানে তুমি দেখো, একদম মিনি পার্লামেন্ট চলছে। পার্লামেন্টের মধ্যে বিজেপি হচ্ছে চায় বিরোধী শূন্য একটা পার্লামেন্ট করে আইন পাস হবে, 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী দলের সব থেকে বড় নেতা তৎকালীন রাহুল গান্ধী বলছেন তার কাছে ক্যামেরা সরিয়ে স্পিকারের মুখের দিকে নিয়ে রাখা হয়েছে ক্যামেরা, সারা সেশনে যাতে তার বক্তব্য কেউ তাকে দেখতে না পায়। এরকম এই একই রকমভাবে অগণতান্ত্রিকভাবে যেভাবে পার্লামেন্ট বিজেপি চালাতে চায়, সেমভাবে রাজ্যের বিধানসভা
বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেস চালাতে চাইছে। কাগজ ছোড়াছুড়ি নিয়ে বলছেন, কদিন আগে তৃণমূলের সাংসদরা খুব সম্ভবত কাগজ টাগজ ছুড়েছিলেন, নেত্রী বেশ খুশি ছিলেন। কাগজ ছোড়ার ট্রেন্ড উনি এর আগে কাগজ ছুড়েছেন, উনি নিজেও কাগজ ছোড়ার ব্যাপার চালান, কিন্তু এই সেশনের মধ্যে মারধর এটা তো নতুন না। এর আগেও দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি ফ্লোরের মধ্যে ফেলে তাদেরকে মারধর করা হয়েছে। কিন্তু খুব অদ্ভুতভাবে তৃণমূলের এই ট্র্যাডিশন, যে অগণতান্ত্রিকতার ট্র্যাডিশন, বিজেপি হচ্ছে দিল্লিতে চালায়, রাজ্যে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলছেন পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কিসের পরিবর্তন উনি চাইছেন জানি না। এর আগে যখন বিজেপিকে ঠেকাতে আমরা ইউপিএ 1-এ ছিলাম, উনি এনডিএর মধ্যে ছিলেন। আজকে দাঁড়িয়ে উনি বলছেন আমাদের স্লোগান চুরি করে বিজেপি হটাও দেশ বাঁচাও। আমরা বলছি স্লোগানটা সম্পূর্ণ করুন, বিজেপি হটাও দেশ বাঁচাও, তৃণমূল হটাও বাংলা বাঁচাও। কৌশিকদা এখানে যে প্রশ্নটা থাকবে যে আজকে তো আমরা দেখলাম যে শাসক দলের বিধায়করা তারাও যথেষ্ট স্লোগান দিচ্ছিলেন, তাদের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও এলএনএমে তিনি তাদের সামলাচ্ছিলেন। তো যে প্রশ্নটা আবারও বলছি যে স্পিকারের ভূমিকা নিয়ে যে প্রশ্ন, যে বক্তব্য যে স্পিকারেরই থাকুক না কেন আমরা সেটা এন্ডোর্স করি না, জাস্ট প্রশ্নটা একদম করছি যে শাসক দলের যে বিধায়করা তারাও তো স্লোগান দিচ্ছিলেন, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। দেখুন, শাসক দলের বিধায়করা কখন স্লোগান দিয়েছেন সেটা আপনারা পুরো বিধানসভার প্রসিডিংসটা ভালো করে দেখুন। যখন তারা বিধানসভায় বিজেপির বিধায়করা মাত্রাতিরিক্ত অসভ্যতা করছেন, আপনি শঙ্কর ঘোষের ভিডিওটা যদি পারেন তাহলে একবার ভালো করে দেখুন কিভাবে তার আগেরটা দেখুন ভাই, তার আগেরটা দেখুন আপনার সময় আপনি বলবেন বিজেপির বিধায়করা ভেবেছে সব জায়গায় গুন্ডামি এই ধরনের যাবে সম্পত্তি বিধানসভাটা কি বাপের সম্পত্তি? বিধানসভাটা কি তৃণমূলের বাপের সম্পত্তি? উত্তর দিন, উত্তর দিন না। এইভাবে বিজেপি বিধানসভার নিচে নামবে, তারা জানে পরাজয় তাদের শিওরে। ভোট চোর গদি চোর, একটা কথা বলে দিই, এটা বিধানসভা নয়, এটা জনসভাও নয়, এটা একটা ডিবেট, এখানে স্লোগানের জায়গা নেই। ঠিক, একদম ঠিক। এখানে রাজনৈতিক বক্তব্য, আমরা রাজনৈতিক বক্তব্য আক্রমণ প্রতি আক্রমণ যদি রাখতে না পারি তাহলে তো আমাদের বলতেই হবে। ওই মার্শাল ঢুকে বলতে হবে, দেখুন বলতে মার্শাল আর গুন্ডা ঢুকে বলতে দিতে হবে। আমি তো কাউর সময় বাধা দিই না। আপনি দেখুন বিজেপি মাত্রাতিরিক্ত অসভ্যতা যখন বিধানসভার মধ্যে করছিল, সারা পশ্চিমবঙ্গের দর্শকরা দেখুন, তারা টিভি স্টুডিও দেখুন, আমি কিন্তু হাসছি, দেখুন আমি কিন্তু রাখছি ফলে তারা বাধ্য হয়ে স্লোগানিং করেছে, বাধ্য হয়েছে। এবং আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডেপুটি চিফ হুইপ দেবাদা থেকে শুরু করে কিভাবে সুশৃঙ্খল ভাবে বিধায়কদের ফিরিয়ে দিয়েছেন, সেই ভিডিওটা আপনারা দেখুন। সেই ভিডিওটা একদম ভিডিওটা স্লোগানিং করতে জায়গায় বসে করা যায়, নেমেছিল কি করতে, মারতে নেমেছিল, আত্মরক্ষার বিজেপি বিধায়করা যদি বিধানসভাটাকে বলায়ের একটা গ্রাম পঞ্চায়েত তাহলে তৃণমূল বিধায়করা তাহলে তৃণমূল এই তো সবচেয়ে বড় যে ডাকাত 11% জেলার অবস্থা মেদিনীপুর জেলার সেইখানে বীরভূমের বিজেপির সরকারের স্ত্রী আছে, আলু পটলের মধ্যে বিজেপির আছে, ওই আলু পটলের মধ্যে
বিজেপির মধ্যে কি করেছে মেনে নিচ্ছেন তো সরকার আছে আমি দুজনকেই বিরত করছি। আমি একটু অতনুর কাছে আসি। অতনু, আজকে আমরা দেখলাম যে স্লোগান পাল্টা স্লোগানের রীতিমতো লড়াই হলো এবং এক পক্ষ চাকরি চুরি নিয়ে এবং অন্যান্য দুর্নীতি নিয়ে নিশানা করছে, আরেক পক্ষ ভোট চুরি নিয়ে নিশানা করছে। মপিয়াদি, এই যে এখানে এতক্ষণ ধরে অভ্র বলছিল যে চাকরি চুরি ইত্যাদি, উনি বলছিলেন, কৌশিকদা বলছিলেন ওখান থেকে যে বিজেপি হচ্ছে গিয়ে এই চোর সেই চোর। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, ধরুন বিধানসভাটা তো খুব স্বাভাবিকভাবে বিধানসভার যে ডেকোরাম ইত্যাদিতে যদি দেখেন, এবং বিধানসভা খুব স্বাভাবিকভাবে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা খুব স্বাভাবিক যে বিধানসভায় বিরোধীরা সরকারকে প্রশ্ন করবেন, সরকার তার জবাব দেবেন, বিরোধীরা সন্তুষ্ট না হলে সেই নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা চলবে, উত্তপ্ত আলোচনাও চলতে পারে। কিন্তু যে জিনিসপত্র আজকাল বিধানসভা আছে, এর আগের সেশনে যদি দেখতেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিরোধী দলনেতার বিরুদ্ধে লড়াই হচ্ছে কে বড় হিন্দু, এই পর্যায়ে কে হচ্ছে চোর, কে স্লোগান চোর, কে কাকে গদি চোর বলছে, কে কাকে হচ্ছে চাকরি চোর বলছে। বেসিক যে আলোচনাগুলো পশ্চিমবঙ্গের বিধানসভায় হওয়ার জন্য বিধানসভার মানুষ এনাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন, যে শিক্ষা, স্বাস্থ্য। আচ্ছা ধরুন তো, যে নন্দীগ্রাম থেকে হচ্ছে প্রধান বিরোধী দলনেতা হচ্ছে রিপ্রেজেন্ট করছেন নন্দীগ্রামকে, সেই নন্দীগ্রামের চাষি কেন ফসলের দাম পাচ্ছে না, এই প্রশ্নটা তো ওনাকে করতে হবে। ওনাকে তো বিধানসভায়, ওনার তো কাজ হচ্ছে এইটা। আবার উল্টোভাবে যে সরকারি দলে যারা আছে, ধরুন মুখ্যমন্ত্রী যে কনস্টিটিউয়েন্সি থেকে জিতেছেন, সেইখানে মানুষের কি কি সুবিধা অসুবিধা আছে, বা রাজ্যের বাকি বিরোধী যারা বিধায়করা আছেন তাদের কনস্টিটিউয়েন্সিতে কোন কোন কাজ হচ্ছে না, কেন সরকার হচ্ছে শিক্ষা খাতে হচ্ছে সমানে টাকা কমছে, কেন হচ্ছে স্বাস্থ্য খাতগুলোর স্বাস্থ্যের এই অবস্থা, আরজি করের ঘটনার পরে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে সব হাসপাতালে পরিকাঠামোগুলো কেন হলো না, এই প্রশ্নগুলো করার জন্যই তো বিধানসভা হচ্ছে বিরোধীরা রয়েছেন। তাহলে এই আলোচনাগুলোর বদলে কে বড় হিন্দু আর কে কত বড় চোর, এই আলোচনা যদি হয়, আসলে যাওয়া হওয়ার আসল ঘটনা থেকে, আসল প্রশ্ন থেকে, মানুষের দাবি থেকে হচ্ছে ডাইভার্ট করে দেওয়া। দেখুন, সিপিএম প্রবক্তা যেটা বললেন সেটাতে তো কোনো দ্বিমত হতে পারে না। বিধানসভা কি লোকসভাতে ইস্যু ভিত্তিক আলোচনাই হওয়া উচিত, বা আদর্শগত আলোচনাও কখনো কখনো হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে আমার প্রতিপক্ষ যদি আমাকে কোনো তীব্র বিরোধিতা করে, কোনো পয়েন্ট তোলে, সেই পয়েন্টটা রিবাটালও তো আমাকে করতে হবে, সেই পয়েন্টটা রিবাটাল তো আমাকে করতে হবে। সেই জিনিসটাই তো হয়েছে। শুনুন, আপনার সঙ্গে অনেক ঝগড়া হলো, আপনি লাস্ট কথা একদম দামি কথা বলেছেন, মানে একদম সাওয়া সেরের কথা বলেছেন। কি বলেছেন? যে আমার প্রতিপক্ষ যদি কোনো প্রশ্ন করে আমাকে তো রিবাটাল দিতে হবে। আপনাদের রিবাটাল দেওয়ার নমুনা হচ্ছে মার্শাল ডাকিয়ে মাটিতে ফেলিয়ে একদম লাথি জুতা মেরে ঘুষি মেরে মার খাইয়ে বের করে দাও, এটা হচ্ছে আপনাদের রিবাটাল। কেন এটা রিবাটাল বলুন তো? তার পেছনেও যুক্তি রয়েছে। যুক্তিটা হচ্ছে কারণ যেই প্রশ্নগুলো করা হচ্ছিল সেই প্রশ্নের কোনো সদুত্তর আপনারা কোথাও দিতে পারেন না, সুপ্রিম কোর্টে না, হাইকোর্টে না, জনতার দরবারে না, বিধানসভায়। সেই জন্য একটা রিবাটাল, সেটাতে মার করে দাও, জনতার করে দাও। এবার আমি বলি, আমি কিন্তু তোমার সময় একদম আটকাইনি। জনতার দরবারে রিবাটাল যদি না দিয়ে থাকি, তাহলে গত এক বছরে 13টা উপনির্বাচনে হারলে কি করে? 13টা উপনির্বাচনে লোকসভা 18 থেকে 12 হলে কি করে? লোকসভা 18 থেকে 12 হলে কি করে? কে বলেছে? আরাধন কে বলেছে? আরে পঞ্চায়েতের পর 13টা উপনির্বাচন। আরে ভাই, বিধানসভা উপনির্বাচনে লাগাতার হারছো তোমরা লাগাতার হারছো। এটা জনতার দরবারে নয়, লাগাতার হেরে যাওয়াটা জনতার দরবারে নয়। আরে ভাই বলো তো, তোমরা বলো, এই কথাটা বলো। লাগাতার হারতে হারতে এখন শোনো, লাগাতার হারতে হারতে এখন যে অবস্থায় বাংলা ও বাঙালি তোমাদের 2026 20টা সিটও দেবে না, 2026 তোমরা 20টা সিটও পাবে না। বাঙালিদের উপর যেভাবে তোমরা অত্যাচার করছো, তোমরা 20টা সিটও পাবে না। আসবো, আমি একটা ছোট্ট বিরতি নেব, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ছোট্ট বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি বাংলা বলছে নিয়ে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি আলোচনায় ফেরার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে কি ঘটলো বিধানসভায়। ভোট চোর বনাম চাকরি চোর, স্লোগানে স্লোগানে উত্তাল বিধানসভার ভেতর থেকে বাইরের চত্বর। বাংলা ও বাঙালি ইস্যুতে আজ বিধানসভায় বলতে ওঠেন মুখ্যমন্ত্রী, কিন্তু তখন ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা।
1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েলে নেমে পড়েন দু দলের বিধায়করা। শুরু হয় ধস্তাধস্তি। ওয়েলে নেমে আসেন মমতা, দলীয় বিধায়কদের চেয়ারে ফিরে যেতে বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শুভেন্দুকে সাসপেন্ড করার কারণে ফের চিৎকার করতে থাকেন বিজেপির বিধায়করা। মার্শাল ডেকে তখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বাইরে বার করে দেন স্পিকার। সাসপেন্ড অবস্থায় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর। বিধানসভায় তখন বিজেপিকে তোপ দেখে সোচ্চার মমতা। বিজেপি চোর ডাকাতদের দল, বাংলা বিরোধী দল বলে সরব হন তিনি। স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। মুখ্যমন্ত্রী যখন মোদী থেকে অমিত শাহের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তখন থেমেছিলেন না বিজেপি বিধায়করা। এই পরিস্থিতিতেই একে একে আরও 4 বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পালকে, এরপর সাসপেন্ড হন মিহির গোস্বামী। বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক অ্যালাউ করলেন, তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। মিহিরের পরই সাসপেন্ড করা হয় অশোক দিন্দাকে, তারপর সাসপেন্ড হন বঙ্কিম ঘোষ। বিধানসভা চত্বরেই অসুস্থ হয়ে পড়েন তিনি, তাদের অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়। মার্শালদের দিয়ে বলছে স্যার ইউ আর সাসপেন্ড। তো আমরা বেরিস্ট, আমরা ওয়েলেতেও নামিনি। টিএমসি হারমাদ এমএলএরা তারা ওয়েলেতে নেমে এসে বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে। বিজেপি চোর 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 হটাও। বাংলা ইস্যু নিয়ে বলতে উঠে যা পরিস্থিতির সৃষ্টি হয় তাতে ক্ষোভ চেপে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধানসভার ইতিহাসে এটা কালো দিন, এটা কলঙ্কিত অধ্যায়। এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন? সাসপেন্ডের কারণে এদিন বিধানসভার ভেতরে ছিলেন না শুভেন্দু অধিকারী। পুরো ঘটনার জন্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। অসুস্থ বিধায়করা কেমন আছেন তা নিয়ে খোঁজ নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে মমতা বলেন, বাংলা ভাষা নিয়ে কথা বলতে চাওয়াতেই বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, সবটাই দেখছে মানুষ। কলকাতা টিভি। অভ্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা ভাষা নিয়ে কথা বলতে চাওয়াতেই বিজেপি এরকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। 2, তিনি বলছেন যে আমি তো শুরুতে ওদের বলতে দিয়েছি, ওদের গণতান্ত্রিক অধিকার আমি রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে শুরু করতে তারা আমার যে গণতান্ত্রিক অধিকার সেটাকে খর্ব করার চেষ্টা করেছে। প্রথমত তৃণমূলের একজন নেত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে ওনাকে দেখে নাকি 200 জন চেনা ছুটে পালিয়েছে। এবার কোনো কিম্বুত শাকচুন্নি এরকম দেখে যদি কেউ ছুটে পালায় তাহলে বলতে দিন, ওটা বলতে দিন। আমি কাউকে আরে আক্রমণই করছি না, আপনি আগে থেকে নানা করছেন, পুরোটা শুনে নিন। যদি এরকম হতো কেউ ভূত কিম্বুত শাকচুন্নি তাহলে কোনো মানুষকে দেখে ছেড়া পালায় না, কোনো মানুষকে দেখে ছেড়া পালায় না। আমি করে দিয়েছি, আপনি প্লিজ বিরত হন। আমি কোনো অলরেডি বলেছি যে এই ধরনের কথাবার্তা কারো সম্পর্কে মুখ্যমন্ত্রী, এক সেকেন্ড, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা কারো সম্পর্কে এই ধরনের একদম আমি কোনো শালীনতার বর্ডার ক্রস করিনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বুঝতে হবে যে উনি কিন্তু একটা সম্মানীয় জায়গায় রয়েছেন। বিধানসভায় যখন উনি দাঁড়িয়ে আছেন, বিধানসভার গরিমা রক্ষা করার দায়িত্ব কিন্তু ওনার ওপরেও বর্তায়। যখন ওনার দলের বিধায়করা নেমে এসে এরকম গুন্ডামি করছেন বা এই স্পিকার মহাশয় এই ধরনের একটা কাণ্ড করার জন্য ইনস্ট্রাকশন দিলেন, তখন কিন্তু উনিও সদর্থক ভূমিকা পালন করতে পারতেন। উনি সেটা না করে কি করলেন, উনি আবার একটা অদ্ভুত কথায় চলে গেলেন।
বাংলার বিধানসভায় তো প্রত্যেকে বাংলা ভাষাতেই কথা বলবে দিদি, এটাতে অদ্ভুত কি আছে? বরং আমরা দেখেছি এই বিশাল বড় বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হিন্দিতে বক্তৃতা দেন। ওটা কার জন্য দেন? উনি সেটা উত্তর দেবেন, ওই উত্তর তো আমি দেবো না। আর আরেকটা কথা বলি, বাঙালি অস্মিতার নাম করে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের কিছুতেই ঢাল করে বাঁচানো যাবে না। আমি আসি কৌশিকদার কাছে। কৌশিকদা, যেটা অভ্র বলছে যে এটা তো ঠিক যে বিধানসভার যে গরিমা, বিধানসভার যে মর্যাদা, সেটা রক্ষার দায়িত্ব সেটা একই সঙ্গে আমাদের যে প্রশাসনিক প্রধান তার ওপরে থাকে, শাসক পক্ষের ওপর থাকে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি আপনাদের ভূমিকা যে ভূমিকা সেটা যথাযথভাবে পালন করেছেন? নাম্বার 1। নাম্বার 2, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছিল যাতে মুখ্যমন্ত্রী বলার সময় তিনি অনুপস্থিত থাকেন, কিন্তু তিনি বলছেন যে 64 জন শুভেন্দু অধিকারী ভেতরে ছিল আজকে এবং যারা 10 গোল দিয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা তো আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়করা অত্যন্ত ধৈর্য ধরে, আপনি যদি ভিডিওটা দেখেন বা দেখাতে পারেন তাহলে দেখবেন বিজেপির বিধায়করা যখন বক্তব্য রাখছিল, আমরা তো এটাই বারবার বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তাই বললেন, তখন আমাদের কেউ বাধা দেয়নি, কোনো প্রতিবাদ করেনি। বিজেপির আজকের গেম প্ল্যানটা ছিল বাংলা ও বাঙালি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য যাতে বিধানসভায় শোনাই না যায়। ওই জন্যে যেই দিদি বলতে উঠলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলতে উঠলেন, ওনারা ক্যালকুলেটেড ওয়েতে অশান্তিটা শুরু করলো। ব্যাপারটা জেনেসিসটা ধরুন, বিজেপির যখন আপনি একটা ভিডিও আমি চ্যালেঞ্জ করে বলছি দেখান যে বিজেপির একজনও বিধায়ক বলছিল তখন তৃণমূল বাধা দিয়েছে, কেউ বাধা দেয়নি। যেই মুখ্যমন্ত্রী বলতে উঠলো বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে, তখন তারা দেখলো যে এই কথাগুলো বলতে দেওয়া যাবে না। বলছি এক মিনিট আমায় বলতে দিন, দ্বিতীয় প্রসঙ্গটা আসবো। সেইখান থেকে তারা শুরু করলো। আর 10 গোল শুভেন্দু অধিকারীর, আজকে শুভেন্দু অধিকারী নিজে কটা গোল খেয়েছে সে নিজে খুব ভালো রকম জানে। শুভেন্দু অধিকারী নিজে বিজেপিতে সংকটে ভুগছে। না না, মার্শাল যেটা করেছেন সেটা স্পিকারের আদেশে যাওয়া রয়েছে। শুভেন্দু অধিকারী কোন প্রশ্নের উত্তর আমরা দিইনি? উত্তরটা শোনার ধৈর্য আপনাদের আছে? আচ্ছা, উত্তরটা শোনার ধৈর্য আপনাদের আছে? উত্তর তো আমরা দিতে চেয়েছিলাম, উত্তর তো আমরা দিতে চাই, উত্তর তো আমরা দিতে চাই না। ওই জন্য মুখ্যমন্ত্রী যখনই উত্তর দিতে চান আপনারা সেটা শুনতে চান না। 113 জন সাংসদকে লোকসভা থেকে বার করে দিয়ে যে দল বিল পাস করে, 113 জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করে যে দল বিল পাস করে সেই দল আবার জ্ঞান দেবে, অন্য দল কি করবে? তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন না কেন? এই প্রশ্নটা একটু মৌপিয়া বলুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন না কেন বলুন? দেখুন মৌপিয়াদি, এই যে বলেছেন ওদের এটা গণতন্ত্রের পীঠস্থান তো কোনো অবস্থাতে এটা বক্সিং রিংয়ে পর্যবসিত হওয়া উচিত নয়, কখনোই উচিত না। পার্লামেন্ট হোক বা বিধানসভা, গণতন্ত্রের পীঠস্থান তো অবশ্যই। তবে যারা হচ্ছে গিয়ে হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙচুর করেন, তারা কোনটা কলঙ্কিত দিন কোনটা কালো দিন এগুলো নিয়ে আমার মনে হয় একটু কম বললেই ভালো হয়। যারা দাঁড়িয়ে থেকে বিধানসভা ভাঙচুরে নেতৃত্ব দেন, সে ভিডিও আপনাদের আর্কাইভে খুঁজলে আপনারা পাবেন। এখন ওদের বলতে দিয়েছি, গণতন্ত্রের পীঠস্থানে ওদের বলতে দিয়েছি কথা মনে পড়লো, আমাদের প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিম সাহেব বলতেন একটা কথা, যেটা আপনারাও নিশ্চয়ই মনে আছে, যে সরকার যে চালায় তার বলার জায়গা হচ্ছে সরকারের দপ্তরে, কিন্তু বিধানসভা হচ্ছে বিরোধীদের বলবার জায়গা। কাজে বিরোধী কাউকেই উনি বিরোধী সহ্য করতে পারেন না। এক রাজ্যে তৃণমূল সহ্য করতে হয় না, কেন্দ্রে বিজেপি সহ্য করতে হয় না, একই ব্যাপার। তবে এটাও ঠিক, বাংলা ভাষা নিয়ে বলার ক্ষেত্রে বাধার ক্ষেত্রে যায় না। 21শে জুলাই কে ওনাকে বাধা দেয়? উনি থেকে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে জনসভায় হিন্দিতে বলেন। কাজে আসল ব্যাপারটা বাঙালি অসুবিধা না, খুব এর আগেও সেগমেন্টে আমি বললাম, খুব মিলিঝুলিভাবে দায়িত্ব নিয়ে আসল ইস্যুগুলোকে ডাইভার্ট করে, এর আগের সেশনে ছিল কে বড় হিন্দু, এই সেশনে কে বড় স্লোগান দিয়ে চোর 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 বলতে পারে, এর বাইরে কোনো আলোচনা নেই। দেখুন, আর তো কয়েক মাসের মধ্যেই ভোট আসছে। গণতন্ত্রের মানুষ হচ্ছেন নির্ণায়ক, জনগণই হচ্ছেন গণদেবতা। আর কয়েক মাসের মধ্যে ভোট আসছে, 6 মাস। 6 মাসের মধ্যে বিজেপি তাদের প্রশ্ন নিয়ে যাক, আমরা আমাদের উত্তর নিয়ে যাই। বিজেপি তাদের অভিযোগ নিয়ে যাক, আমরা আমাদের কাজ নিয়ে যাই। আজকে মৌপ্রিয়া আপনাকে বলে গেলাম, লিখে নিন, 35টা সিট বিজেপি ক্রস করতে পারবে না 2026-এ। পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে আপনি একটা সত্যি কথা বলুন তো, এই পলিটিক্যাল ডিবেটটা বলুন। আমরা তো আজকে 2026-এ নির্বাচনের কি ফলাফল হবে
সেই প্রেডিকশন নিয়ে আলোচনা করতে না, বসে আমি কিন্তু- এক দুই হচ্ছে যদি ভোটে কেউ জেতে না তাহলে যে কোনো ইস্যু তার যথার্থতা থাকে না, বা কোনো ঘটনা আজকে যে ঘটনা ঘটেছে তা নিয়ে একদম ঠিক। আলোচনার যথার্থতা থাকবে না, একদম এমনটা নয়। আমরা এমনটা আলোচনা নয়, ঠিক তৃণমূল ঠিক, এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমি চালিয়ে এক যেতে second- চায় যে আমার যেহেতু সংখ্যা আছে, না, এক second আমি ভাই, যাই আমি করবো একটা সেটা কথা হচ্ছে বলছি। জাস্টিফাই। কিন্তু আমার গণতন্ত্রে সংখ্যার ভাই, সময় আরজি করা হলো সেটা গণতন্ত্রে জাস্টিফাই। ধরুন, 26,000 আমি ছেলে এক মেয়ে second চাকরি একটা গেল কথা বলি। তৃণমূল নেতারা টাকা খেয়েছে বলে আমার আমি ভোটে জিততে বিরোধী- সেটা জাস্টিফাই। শুনুন, রাজ্যে গণতন্ত্রে যা আমার কোনো চোর, বিরোধী চুরি, একটা ধর্ষণ, অভিযোগ আমার বিরুদ্ধে চুরি, করছে, ধর্ষণ, আমি লুটতরাজ সেই চলুক না অভিযোগটাকে কেন, খণ্ডন আমি ভোটে করছি। জিতেছি তাই এবার এটা মানুষ justify। যদি তৃণমূল আমার এই অভিযোগ জিনিসটা খুব খণ্ডনটা নির্দিষ্টভাবে মানে তাহলেই তো সে পশ্চিমবাংলার আমাকে সমাজ ভোটটা ব্যবস্থার দিচ্ছে। মধ্যে ঢুকিয়ে দিতে আজকে চাইছে। অর্ঘ্য যেহেতু যেটা ভাই আমি বলছে, সংখ্যায় জিতেছি, মানুষ যদি যেহেতু সেটা আমি ভোটে মানে জিতছি, তাহলে সেই জন্য মানুষ আমার বিজেপিকে সমস্ত ভোট দেবে। অপকর্ম আমি যেটা justify। বলছি, মানুষ যদি সেটা মানে তাহলে মানুষ আমাকে ভোট দেবে। একদম, সঠিক, গণতন্ত্রে তো একদম এর সঠিক বাইরে কথা কিছু বলেছেন। হয় না। কৌশিকদা, আপনার গণতন্ত্রে তো সব- এর বাইরে কিছু হ্যাঁ, হয় না। কৌশিকদা, আপনার- ফার্স্ট এটা- পাস্ট এটা- দ্য পোস্ট এটা- গণতন্ত্রে এইটাই তো জনগণের একদম, বিচারের ঠিক, আদালত, ঠিক, ঠিক টিভি বলেছেন। স্টুডিও তো নয়। না, একদম। এবার শুনুন কৌশিকদা, আমার রিপ্লাইটা শুনুন, সংক্ষিপ্তভাবে বলছি। একদম ঠিক, মানুষ সব দেখছে, মানুষ নির্ণয় নেবে। এবার এই মানুষটা কারা? মানুষটা নিশ্চয়ই অনুপ্রবেশকারীরা নয়, এই মানুষটা নিশ্চয়ই রোহিঙ্গারা নয়, এই মানুষটা নিশ্চয়ই মৃত ভোটাররা নয় যাদের ভোটগুলো আপনারা দিয়ে দেন, তাই তো? বা এই মানুষগুলো নিশ্চয়ই ওই ভোটারগুলো নয় যারা 5 জায়গায় 10 জায়গায় ভোট দেয়। ঠিক, আপনার যুক্তিটাই ঠিক যে মানুষকে একদম রায় দিতে দিন, তাহলে মানুষের রায়টা কিন্তু তখনই রিফ্লেক্টেড হবে যখন সঠিকভাবে এসআইআর হবে এবং এই যে ভুয়ো ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এদেরকে আপনারা ঢুকিয়ে রেখেছেন জালিয়াতি করে, এদেরকে বাদ দেওয়া হবে। তাহলে আপনারা এই মৌলিক জায়গা থেকে কিন্তু এসআইআর কে সমর্থন করুন, আর এই পাগলামোটা বন্ধ করুন, এই দেখুন, নোংরামোটা বন্ধ করুন। এসআইআর এর সময় প্রসঙ্গটা, একদম শেষ। এসআইআর এ আপনি নিজেই দেখেছেন বিহারে কি না, হচ্ছে, কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি। আমাদের একটা সময় অভিযোগ এক করে ভোটের দেন। observation। একটা অভিযোগ সুপ্রিম কোর্ট করে দেন। আজকে বিধানসভায় যে একটা অভিযোগ নজিরবিহীন জমা পড়েনি ঘটনা অফিসে। দেখা গেল এবং তা নিয়ে জানেনই না। এখনো পর্যন্ত ভাই, চাপানোতর চলছে, কিন্তু গণতন্ত্রের জন্য যে পক্ষই এর জন্য দায়ী হোক না কেন, কিন্তু গণতন্ত্রের জন্য সত্যি আজকের এই দৃশ্যপটটা যে খুব সুখকর নয় এটা বলার অপেক্ষা রাখে না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।